আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানতু তাবাসসুম। তোমাদের ইজি বায়োলজি বইয়ের জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনুধাবনমূলক প্রশ্নের সমাধানগুলো। আজকে আমরা অধ্যায় ১ এ যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আজকে সলিউশন করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত। আচ্ছা, দেখো তো এখানে প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে। ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন? ধান গাছের যে বৈজ্ঞানিক নাম, যে কোনো বৈজ্ঞানিক নামকেই দ্বিপদ নাম বলা হবে। তোমার এখানে ধান গাছের বদলে বলতে পারে আম গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন, বা মাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন, বা বলতে পারে ব্যাঙের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন। একই রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবে। আচ্ছা, ধান গাছের বৈজ্ঞানিক নাম গণ এবং প্রজাতির নামের সমন্বয়ে তৈরি হয়, যা দুই পদ বিশিষ্ট। কয় পদ বিশিষ্ট? দুই পদ বিশিষ্ট। একটা গণ আর একটা কি প্রজাতি। তাহলে এই কারণে ধান গাছের বৈজ্ঞানিক নামকে কি বলা হয়? দ্বিপদ নাম বলা হয়। দ্বিপদ মানে দুইটা পদ, ঠিক আছে? তাহলে সাধারণত একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটো অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম, দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে জীবের দ্বিপদ নাম বলে। তাহলে এই যে দ্বিপদ নামের ক্ষেত্রে প্রথমটা হয় গণ, তার পরেরটা হয় প্রজাতির। এখন যে প্রশ্নটা করা হচ্ছে এখানে, যে গাছের বৈজ্ঞানিক নামকে নির্দেশ করা হচ্ছে সেই গাছের বৈজ্ঞানিক নামটা অবশ্যই প্রশ্নে উল্লেখ করতে হবে, মানে প্রশ্নের উত্তরে উল্লেখ করতে হবে। যেমন এখানে ধান গাছের কথা বলছে, তো তোমাকে এখানে ধান গাছের বৈজ্ঞানিক নামটা লিখতে হবে অরিজা স্যাটিভা। যদি আম হতো তাহলে ম্যাগনিফেরা ইন্ডিকা। তারপরে যদি তোমাকে বলতো মৌমাছি তাহলে অ্যাপিস ইন্ডিকা, ঠিক আছে? তার মানে যে গাছ বা যে প্রাণীর বৈজ্ঞানিক নাম নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেই বৈজ্ঞানিক নামটা অবশ্যই প্রশ্নের উত্তরে দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলেছে। ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। এখানে অরাইজা গণনাম এবং স্যাটিভা হলো প্রজাতির নাম। এভাবে দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণের মাধ্যমেই ধান গাছের বৈজ্ঞানিক নামকরণ অরাইজা স্যাটিভা দেওয়া হয়েছে। এই জন্যই ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে অরিজা স্যাটিভা সেটা ধান গাছের বৈজ্ঞানিক নাম। এই ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হচ্ছে কেন? গণ প্রজাতি মিলে দুটা পদ তৈরি করছে তাই। আচ্ছা, তারপরে দেখো লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কারণ তিনি প্রথম একটি জীবের বৈজ্ঞানিক নামকে দুটো অংশে ভাগ করেন, একটা গণ এবং একটা প্রজাতি। তার মানে সর্বপ্রথম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি দ্বিপদ নামকরণের জনক। কেন? কারণ তিনি বৈজ্ঞানিক নামকে দুটো অংশে ভাগ করেছেন, একটা গণ এবং আরেকটা কি প্রজাতি। তারপরে খেয়াল করো কি বলেছে। একই উদ্ভিদ বা প্রাণীর একটা মাত্র বৈজ্ঞানিক নাম থাকে, কিন্তু গণ বা জেনাসের অধীনে অনেকগুলো প্রজাতি থাকে। আচ্ছা, এটা তো আমরা সকলেই জানি যে একটা উদ্ভিদ বা প্রাণীর একটা মাত্র বৈজ্ঞানিক নাম থাকে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? তারপরে মনে করো পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? অ্যালিয়াম সেপা। তারপরে কি কাতলা মাছের বা কাতল মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতলা কাতলা, ঠিক আছে? তারপরে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? কপসিকা সলারিস। তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা পাখি বলো, প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা প্রাণী, সেটা মানুষ হোক বা অন্য যে কোনো প্রাণী, তাদের বৈজ্ঞানিক নাম ইউনিক হবে, অনন্য হবে, সেটা অন্য কারোর থাকবে না। তো এখন প্রত্যেকটি প্রাণীর একটা মাত্র বৈজ্ঞানিক নাম থাকে। তবে মজার ব্যাপার প্রজাতি যে নামটা থাকে সেই প্রজাতির নামটা স্পেসিফিক, যে ওই প্রজাতি বলতে ওই প্রাণী বা ওই উদ্ভিদ বা ওই জীবকে বোঝানো হচ্ছে। কিন্তু যদি গণ হয়, গণর ক্ষেত্রে যেটা হয়, গণর অধীনে মানে গণ এর আন্ডারে বা জেনাসের আন্ডারে অনেকগুলো প্রজাতি থাকে। একইভাবে গণ নাম থেকে নির্দিষ্ট কোনো উদ্ভিদ বা প্রাণীর গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব এবং জগৎ জানা যায় এবং একই সাথে অন্য কোনো প্রজাতির তুলনা বা নতুন প্রজাতি শনাক্তকরণ করা যায়। এই কারণেই লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। আসলে গণ যে নামটা আছে সেই গণ নামটা তুমি যদি জানতে পারো, তাহলে সেখান থেকে আমরা ওই প্রাণী বা ওই উদ্ভিদ বা ওই জীবের গোত্র বা ফ্যামিলি জানতে পারবো, বর্গ জানতে পারবো, শ্রেণী জানতে পারবো, তারপর পর্ব বা জগৎ সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলছে। বৈজ্ঞানিক নামের গুরুত্ব আলোচনা করো। বৈজ্ঞানিক নামের গুরুত্ব আলোচনা আর গিয়ে জীবের শ্রেণীবিন্যাসের গুরুত্ব কি, দুটো কিন্তু কাছাকাছি। কোনো জীবের শ্রেণীবিন্যাসকরণের জন্য এর বৈজ্ঞানিক নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে ভাষা বিভিন্ন রকম, কোনো একটা জীব বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে পরিচিত। বৈজ্ঞানিক নামের মাধ্যমে যে কোনো প্রজাতি একটা নির্দিষ্ট নামে সারা বিশ্বে পরিচিত হয়, কারণ বৈজ্ঞানিক নামটি অনন্য হয় এবং একাধিক জীবের একই নাম অসম্ভব। তাই জীবের নামকরণের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বৈজ্ঞানিক নামটা যেটা, সে বৈজ্ঞানিক নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? জীবের নামকরণের ক্ষেত্রে জীব যখন নামকরণ করা হবে তখন অবশ্যই বৈজ্ঞানিক নামটা জানতে হবে
বৈজ্ঞানিক নাম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো সেই জীব সম্পর্কে, সেই জীবের খাদ্য অভ্যাস, খাদ্যাভ্যাস, তারপর হচ্ছে গিয়ে তোমার বাসস্থান, এগুলো সম্পর্কে জানা যাবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন, অথবা ব্যাকটেরিয়াকে মনের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, দুটি হচ্ছে সেম প্রশ্ন। ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া একটা এককোষী আণুবীক্ষণিক জীব। কোষে ক্রোমাটিন বস্তু থাকলেও নিউক্লিয়াস বা নিউক্লিয়ার পর্দা এদের থাকে না। কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, কিন্তু রাইবোজোম আছে। এরপরে দেখো প্রোক্যারিওট বা আদিকোষী জীবের উক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বা মনের রাজ্যের জীব বলা হয়। তাহলে ব্যাকটেরিয়া যে আমরা জানি এটা হচ্ছে একটা আদিকোষী জীব। কেন এটা আদিকোষী জীব? কারণ এটা হচ্ছে কি এককোষী আণুবীক্ষণিক জীব, এবং এদের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে কি সুগঠিত থাকে না। দেখা যায় নিউক্লিয়ার পর্দা থাকবে না, তারপর হচ্ছে নিউক্লিওলাস থাকবে না, আবার হচ্ছে এর ভিতরে অনেক সময় ক্রোমাটিন বস্তু থাকবে, থাকার পরও এখানে কিন্তু ডিএনএ, আরএনএ বা হচ্ছে ক্রোমোজোম যেটাকে আমরা বলি সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তাছাড়া ওর ভিতরে কিছুই থাকবে না, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এরকম কিছু নাই, কিন্তু হচ্ছে দেখা যায় যে রাইবোজোম নামের ছোট 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 কিছু অঙ্গাণু রয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে, শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়। পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকেই শ্রেণীবিন্যাস বলা হয়। এর মাধ্যমে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময় সঠিকভাবে জানা সম্ভব হবে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটা জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংগ্রহ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। তাহলে শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা জীব সেগুলো হচ্ছে সাদৃশ্য, মানে মিল আছে কিনা, অনেকগুলো জীব তাদের মধ্যে মিল আছে কিনা বা হচ্ছে পার্থক্য আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে জীবকে হচ্ছে বিভিন্ন দলে ভাগ করা হয়। দলে ভাগ করে যেটা যে শ্রেণীবিন্যাসটা হয় বা শ্রেণীকরণটা হয় সেটাকেই মূলত জীবের শ্রেণীবিন্যাস বলা হয়। তাহলে এই যে বিশাল জীবজগৎ আছে, এদের শ্রেণীবিন্যাসের মাধ্যমে অল্প সময়, অল্প পরিশ্রমে বিশাল জীবজগৎকে জানা সম্ভব হয়, সহজ হয় আমাদের জন্য। তাছাড়া এই শ্রেণীবিন্যাসের আরো উদ্দেশ্য হচ্ছে কি বিভিন্ন প্রতিটা জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, তারপর হচ্ছে জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে তো সঠিকভাবে উপস্থাপন করা, তাছাড়া মানব কল্যাণে জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়াও এর কাজ। এর পরের প্রশ্নটা খেয়াল করো কি বলেছে, অ্যামিবাকে প্রোটিস্টা রাজ্যে অন্তর্ভুক্ত করা হয় কেন। এরকম প্রশ্ন তোমরা এর আগেও দেখে থাকবে। অ্যামিবা যে একটা জীব, এটা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওট জীব। এরা হচ্ছে নিউক্লিয়াসে সুগঠিত থাকবে, এবং নিউক্লিয়াস এবং ক্রোমাটিন বস্তু যেহেতু সুগঠিত রয়েছে এর মধ্যে আরএনএ, ডিএনএ এগুলো উপস্থিত থাকে, তাই অ্যামিবাকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। অ্যামিবা এককোষী বা বহুকোষী হলেও এরা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হবে। এদের যে ক্রোমাটিন বস্তু আছে সেগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকবে, অর্থাৎ হচ্ছে গিয়ে এদের যে নিউক্লিয়াসটা, অর্থাৎ অ্যামিবা যে ইউক্যারিওট, এরা হচ্ছে এককোষী হবে। এককোষী হওয়া সত্ত্বেও এদের মধ্যে যে নিউক্লিয়াস সেটা সুগঠিত হচ্ছে, কারণ নিউক্লিয়াসের বাইরে একটা যে ভিতরে যে ক্রোমাটিন বস্তু আছে সেটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে, যেখানে তোমার ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সহ সকল ধরনের অঙ্গাণু এখানে পাওয়া যাবে। এবং খাদ্য গ্রহণটা কেমন হবে, খাদ্য গ্রহণ হচ্ছে কখনো শোষণ পদ্ধতিতে হবে, মানে সে হচ্ছে অন্য একটা জীব থেকে শোষণ করে নিবে, অথবা হচ্ছে গ্রহণ করবে, অথবা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। ফটোসিনথেটিক পদ্ধতি মূলত হচ্ছে গিয়ে এদের হচ্ছে যে এককোষী যে শৈবালটা আছে, সেই এককোষী শৈবালটা অনেক সময় কি করবে, যে সালোক সংশ্লেষণ করতে পারে। ফটোসিনথেটিক বা ফটোসিনথেসিস দুটি হচ্ছে কি সেম প্রক্রিয়া, কারণ তাদের ভিতরে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের মতো কিছু অঙ্গাণু থাকে, তবে অ্যামিবার ভিতরে থাকে না। এই প্রোটিস্টা রাজ্যের অন্য একটা জীব আছে যেটা এককোষী শৈবাল, সেটার মধ্যে থাকতে পারে। তাছাড়া মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন হবে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এদের যে প্রজনন পদ্ধতি সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন হবে, আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন হবে। কনজুগেশন তোমাদেরকে একবার বুঝিয়েছি, আমি আবারও বলছি। কনজুগেশনটা হচ্ছে কি যখন দুইটা ভিন্ন ধর্মী গ্যামেট পাশাপাশি আসবে, মনে করো যে দুটো শৈবাল, এটা একটা শৈবাল, এটা একটা শৈবাল, তো এটা হচ্ছে কি স্ত্রী শৈবাল, এটা হচ্ছে কি পুরুষ শৈবাল, কিন্তু তাদের জনন কোষ সেম টু সেম হবে, মানে দেখতে সেম টু সেম হবে, কোনো গঠনগত পার্থক্য নাই, শুধুমাত্র একটা পুরুষ হিসেবে কাজ করবে, একটা মহিলা হিসেবে কাজ করবে। তো যখন এরা কাছাকাছি যাবে তখন তাদের মধ্যে যে নিউক্লিয়ার বস্তু বা ক্রোমাটিন বস্তু যেটা থাকে তাদের ভিতরে, ওটা একটা শৈবাল থেকে আরেকটা শৈবালে যাবে, অর্থাৎ আদান প্রদান করবে। এই যে আদান প্রদানটা করছে এটাকে কনজুগেশন বলা হয়। এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন কারা সম্পন্ন করে, প্রোটিস্টা রাজ্যের যে জীবরা আছে যেমন অ্যামিবা, এরা হচ্ছে এইভাবে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করবে। যেহেতু প্রোটিস্টা রাজ্যের জীবদের সাথে
বৈশিষ্ট্যের সাথে অ্যামিবার বৈশিষ্ট্যের মিল আছে বা সাদৃশ্য রয়েছে, তাই অ্যামিবাকে প্রোটিস্টের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, জীব প্রযুক্তিকে ফলিত শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? জীব প্রযুক্তি, যার নামের শেষে প্রযুক্তি থাকবে সবসময় মাথায় রাখবা, সে অবশ্যই ফলিত শাখার মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রযুক্তি বা হচ্ছে এ দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে ফলিত বা হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রটা বোঝায়। তাহলে আমরা এখন ব্যাখ্যাটা দেখি কি বলেছে। জীব প্রযুক্তির অভ্যন্তরে জীবকে ব্যবহারে প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় বলে এটি ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে ফলিত শাখা অন্তর্ভুক্ত করার কারণটা কি, এই যে জীব প্রযুক্তি, এখানে আসলে প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তি মানে কি, সেটা হচ্ছে তোমাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকে না। তাহলে আমরা যা শিখেছি সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে জীবন মান উন্নয়ন করা বা হচ্ছে ব্যাকটেরিয়া বলো, উদ্ভিদ বলো, প্রাণী বলো, এদের মধ্যে যখন জেনেটিক কোনো চেঞ্জ নিয়ে আসা হবে তখনই কিন্তু জীব প্রযুক্তিটাকে আমরা বাস্তবিক ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। 14 নম্বর অধ্যায় এই জীব প্রযুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে। তোমরা যদি কেউ চাও তাহলে 14 নম্বর অধ্যায়টা একবার রিডিং পড়তে পারো, তাতে তোমাদের বুঝতে খুব ইজি হবে। এরপরে দেখো কি লেখা আছে, জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় জ্ঞানের আলোকে জীববিজ্ঞানকে মানব কল্যাণে সুষ্ঠু প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা করে তাদেরকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। ঠিক আছে, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিতে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে কাজ করা হয় বলে একে ফলিত জীববিজ্ঞানের অংশ ধরা হয়। তাহলে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজিতে কি করা হয়, মূলত হচ্ছে গিয়ে এই যে জীব ব্যবহারের যে প্রযুক্তি, যেমন হচ্ছে গিয়ে মনে করো যে কোনো একটা উদ্ভিদের জেনেটিক মডিফিকেশন প্রয়োজন, অর্থাৎ তার যে জিনগত পরিবর্তন করা প্রয়োজন, তখন বিজ্ঞানীরা হয়তো গবেষণা করে সেই উদ্ভিদটার জিনগত পরিবর্তন সাধন করে তাকে উন্নত করলো। যেমন কোনো একটা গাছের, মনে করো আলু গাছের হচ্ছে বারবার পোকায় ধরে। এখন পোকাটা কেন ধরে, সেই পোকাটা যাতে না ধরে এই জন্য কি দিতে হবে, এবং দেওয়ার পরে যখন একটা রোগমুক্ত চারা উৎপাদন করবে তখন সেই রোগমুক্ত চারা উৎপাদন করার পর দেখা গেল যে সেইটাতে আর পোকা ধরছে না। তার মানে কি, এই যে তত্ত্বীয় যে জ্ঞান সেটাকে কাজে লাগিয়ে তোমার একটা উন্নত উদ্ভিদ বা উন্নত ফসল তৈরি করা হচ্ছে, এবং সেই ফসল থেকে কিন্তু আরো তোমার যে চারা গাছ থেকে যে বীজ হচ্ছে, মানে গাছ হচ্ছে তারপর বীজ হচ্ছে, সেই বীজ থেকে কিন্তু আরো এটার প্রসার লাভ করছে। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তিটাকে কাজে লাগানো হচ্ছে। এই কারণে জীব প্রযুক্তিকে ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? কোষবিদ্যার বদলে প্রশ্ন করতে পারে হিস্টোলজি বা সাইটোলজি কোন শাখার অন্তর্ভুক্ত। সেম জিনিস, শুধুমাত্র ইংলিশের নামটাও কিন্তু দিয়ে দিতে পারে। কোষবিদ্যা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন? জীববিজ্ঞানের ভৌত শাখা বলতে সেসব শাখাকে বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। কোষবিদ্যা বা সাইটোলজিতে জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়, তাই এটি ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। তার মানে হচ্ছে কোষবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হচ্ছে, শুধুমাত্র কোষের গঠন, তার কাজ কি, তার প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এখানে শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই সাইটোলজি বা কোষবিদ্যাকে কি বলা হয়, ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, খুবই ইজি একটা প্রশ্ন, বাঘকে হেটারোট্রফিক জীব বলা হয় কেন? যে কোনো প্রাণীর নাম দিয়ে সামনে বলতে পারে যে এটাকে হেটারোট্রফিক জীব বলা হয় কেন। সোজা হিসাব, যে তারা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এই জন্য এদেরকে হেটারোট্রফিক জীব বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো ব্যাখ্যাটা কিভাবে দেয়া আছে। বাঘ নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। বাঘের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর নেই। তার মানে কি, বাঘ কি একটা প্রাণী নাকি উদ্ভিদ? অবশ্যই বাঘ একটা প্রাণী। প্রাণী দেখি তার হচ্ছে কোষের বাইরে কোনো কোষ প্রাচীর থাকবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে না, কোষ গহ্বরও থাকবে না। তাই প্লাস্টিড না থাকে বাঘ কিন্তু নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। এই কারণে বাঘ হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধকরণ করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। কেন জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান? কারণ বাঘ হচ্ছে একটা প্রাণী, এবং আমরা জানি অ্যানিমালিয়া রাজ্যে যত প্রাণী রয়েছে তাদের মধ্যে কিন্তু জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। কিন্তু তাদের এই জন্যই তারা কিন্তু কোনো খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তারা শুধুমাত্র অন্য একটা উদ্ভিদের উপর নির্ভরশীল বা অন্য একটা প্রাণীর উপর নির্ভরশীল, এবং এরা কি করে, খাদ্যটাকে গলাধকরণ করে। বাঘকে হেটারোট্রফিক বলা হয় ঠিক এই কারণে। এখন অনেকে মনে করতে পারো, আচ্ছা বাঘ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল হয়? এখন একটু চিন্তা করো, বাঘ কাকে ভক্ষণ করে বা কাকে খায়? বাঘ অবশ্যই হরিণকে খাবে, ঠিক কিনা? বাঘ হচ্ছে হরিণকে খায়, তাই তো? এখন এই হরিণ কি খাবার খায়? হরিণ হচ্ছে যত ঘাস,
লতা পাতা এগুলো খায়। তার মানে হরিণ হচ্ছে উদ্ভিদ জাতীয় যত খাবার আছে সেটা খায়, ঠিক আছে। এখন মনে করো একটা বনে যদি গাছপালা না থাকে, তাহলে গাছপালা না থাকলে কিন্তু হরিণগুলো খাবারের অভাবে মারা যাবে। আর যদি হরিণগুলো মারা যায় তাহলে কিন্তু হরিণের অভাবে বাঘগুলো কিন্তু আস্তে আস্তে না খেতে পেয়ে মারা যেতে পারে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, উদ্ভিদের ওপরে আমি কি বলতে পারি বাঘ অবশ্যই নির্ভরশীল, কারণ কি উদ্ভিদ থাকলেই হরিণ তার খাবার পাবে, আর হরিণরা থাকলেই বাঘ তার খাবার পাবে। অর্থাৎ বাঘ কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপরেই নির্ভরশীল হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলোর আজকে সলিউশন করলাম। আশা করি আজকের ক্লাসে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা যারা এখন ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।